তারা হিন্দুদের তুলে ভাগীরথীর জলে ফেলে দেবে এইরকম বলছে হুমায়ুন কবির। সেটা নিয়ে কিন্তু কারোর কোনো হেলদোল নেই, কিন্তু শুভেন্দু অধিকারী শুধু কটা বিধায়ককে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে, তাতে একেবারে সকলের মানে প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। বাপ রে বাপ, মমতা বলছে কত সাহস, কত সাহস, এতই সাহস মমতা দেবী, এতই সাহস যে আমরা হিন্দুর ওপর অত্যাচার সহ্য করব না। পশ্চিমবাংলায় অত্যাচার এই গত 10, 15, 20 বছর ধরে আরম্ভ হয়েছে এই মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত কিছু অঞ্চলে, এবং সেখান থেকে সেটা আস্তে আস্তে ছড়াচ্ছে। আর ছড়াতে দেওয়া হবে না, আর সহ্য করা হবে না। শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে সোচ্চার বক্তব্য রেখেছেন, এবং যেটা রেখেছেন সেটা একেবারেই সঙ্গত, একদম সত্যি কথা। ঠুসে দেবটা তো এটা কাম ডাউন, নেমে আসা। বলেছিল সমস্ত হিন্দুকে ভাগীরথীর জলে ফেলে দেবো, এখন না অত কিছু না, এখন ঠুসে দেবো। ঠুসে মানে কি, কিরকম ভাবে ঠুসবে? হাত দিয়ে ঠুসবে, না লাঠি দিয়ে ঠুসবে, না আঙ্গুল দিয়ে ঠুসবে, সেটা একটু পরিষ্কার করে। কিন্তু ভয় পেয়েছে হুমায়ুন কবির, হুমায়ুন কবির ভয় পেয়েছে, মমতাও ভয় পেয়েছেন যে হিন্দু আর অত্যাচার সহ্য করবে না। নিজের পাড়ায় কুকুর মস্তান, সেই রকম হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় মস্তান, কিন্তু মুর্শিদাবাদ জেলাটা তো পশ্চিমবঙ্গ নয়, আর ভারত রাষ্ট্রের বাইরে নয়। মুখ্যমন্ত্রী তো কুচযুগ ভূত পর্যন্ত হিন্দু শাস্ত্রের জ্ঞান কোন বেদে আছে? কটা বেদ উনি পড়েছেন? উনি বলুন তো, কটায় যে 4টে বেদ আছে, বেদের মধ্যে কতগুলো অংশ আছে সেটা বলুন না। নিঃসন্দেহে মমতা হেরে যাবেন। ভবানীপুরে দাঁড়ালে মমতা, নন্দীগ্রামের মতন জায়গায় যেখানে মমতা হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেখানে ভবানীপুরে যদি মমতা এসে দাঁড়ান, তাহলে উচ্চ মধ্যবিত্ত পাড়ায় সেখানে মমতা নিঃসন্দেহে হেরে যাবে। শেষের কথাটা অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে, কিন্তু প্রথম কথাটা সবাই ভুলে গেছে, যে ওদের হুমায়ুন কবির বলে এক বিধায়ক, সে বলেছে যে মুর্শিদাবাদ জেলা 70% মুসলমান আর 30% হিন্দু। এই অবস্থাটা তো হবার কথা ছিল না, কারণ মুর্শিদাবাদ জেলা ভারতে এসেছিল বা হিন্দু প্রধান বলে, তাও সামান্য মুসলমান মেজরিটি ছিল, 52% হিন্দু ছিল, সেটা এখন 70% দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ এবং মুসলমানদের অবারিত প্রজনন। হাম 5 হামারা 25 এই করে অবারিত প্রজনন করে সেটা 70% দাঁড়িয়েছে। 70% দাঁড়াবার পরেও তাদের যথেষ্ট শান্তি হয়নি। তারা হিন্দুদের তুলে ভাগীরথীর জলে ফেলে দেবে এইরকম বলছে হুমায়ুন কবির। সেটা নিয়ে কিন্তু কারোর কোনো হেলদোল নেই, কিন্তু শুভেন্দু অধিকারী শুধু কটা বিধায়ককে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে, তাতে একেবারে সকলের মানে প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। বাপ রে বাপ, মমতা বলছে কত সাহস, কত সাহস, এতই সাহস মমতা দেবী, এতই সাহস যে আমরা হিন্দুর ওপর অত্যাচার সহ্য করব না। এতদিন ধরে হিন্দু অত্যাচার সহ্য করেছে, পূর্ব বাংলায় তো বিভৎস অত্যাচার সহ্য করেছে, এখনো করছে, যেটার এখন নাম বাংলাদেশ, সেখানে এখনো অত্যাচার সহ্য করছে। আর পশ্চিম বাংলায় অত্যাচার এই গত 10, 15, 20 বছর ধরে আরম্ভ হয়েছে এই মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত কিছু অঞ্চলে, এবং সেখান থেকে সেটা আস্তে আস্তে ছড়াচ্ছে। আর ছড়াতে দেওয়া হবে না, আর সহ্য করা হবে না। শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে সোচ্চার বক্তব্য রেখেছেন, এবং যেটা রেখেছেন সেটা একেবারেই সঙ্গত, একদম সত্যি কথা। ভরতপুরের বিধায়ক তাতে বলছেন যে ঠুসে দেবো, শুভেন্দুকে ঠুসে দেবো। না, ঠুসে দেবো মানে একটা জিনিস বুঝতে পারছো, আগে বলেছিল ভাগীরথীর জলে ফেলে দেবো, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন পা ভেঙে দেবো। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা আমি একটুখানি পরে বলছি। ওকে আমি ব্যক্তিগতভাবে, ওর সাথে একটা আলাপচারিতা হয়েছিল, সে কথাটা আমি একটু পরে বলছি। এই যে বলি যে ঠুসে দেবো, ঠুসে দেবোটা তো এটা কাম ডাউন, নেমে আসা। বলেছিল সমস্ত হিন্দুকে ভাগীরথীর জলে ফেলে দেবো, এখন না অত কিছু না, এখন ঠুসে দেবো। ঠুসে মানে কি, কিরকম ভাবে ঠুসবে? হাত দিয়ে ঠুসবে, না লাঠি দিয়ে ঠুসবে, না আঙ্গুল দিয়ে ঠুসবে, সেটা একটু পরিষ্কার করে। কিন্তু ভয় পেয়েছে হুমায়ুন কবির, হুমায়ুন কবির ভয় পেয়েছে, মমতাও ভয় পেয়েছেন যে হিন্দু আর অত্যাচার সহ্য করবে না।
এই হচ্ছে পরিস্থিতি। আবার কিন্তু স্যার হুমায়ুন কবির তো রীতিমতো থ্রেট করেছেন যে মুর্শিদাবাদ এলাকায় শুভেন্দু অধিকারী যদি ঢুকতে চেষ্টা করেন তাহলে তাকে দেখে নেবেন, তাদেরও কতটা ক্ষমতা আছে দেখিয়ে দেবেন। শুনুন, একটা কলকাতায় একটা চালু প্রবাদ আছে যে নিজের পাড়ায় কুকুরও মস্তান, নিজের পাড়ায় কুকুরও মস্তান। সেই রকম হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় মস্তান, কিন্তু মুর্শিদাবাদ জেলাটা তো পশ্চিমবঙ্গ নয়, আর ভারত রাষ্ট্রের বাইরে নয়। উনি যদি কিছু করতে চান, ওর তো গোড়াতে ছিল মানে ভীতি প্রদর্শন ছিল যে উনি সকলকে ধরে গঙ্গার জলে ফেলে দেবেন, ভাগীরথীর জলে ফেলে দেবেন। সেখান থেকে তো একটু ভোরকে পিছিয়ে এসছেন, তো তারপরে আর একটু পিছবেন আর কি। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে আরেকজন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে আমার একবার একটা চা চক্রে ব্যক্তিগত আলাপচারিতায় আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম যে সিদ্দিকুল্লাহ সাহেব, আপনি একটা প্রশ্নের একেবারে সৎভাবে জবাব দিন। বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি বললাম যে আচ্ছা দেখুন, আপনি তো নমাজ পড়েন, হ্যাঁ, আর আপনি মূর্তি পূজা পছন্দ করেন না। আমি আপনার এই অধিকারটাকে সমর্থন করি, যদিও আমি নমাজের ধারে কাছেও যাই না এবং আমি ভক্তি ভরে মূর্তি পূজা করি, মা কালীর কাছে অঞ্জলি দিই, মা দুর্গার কাছে অঞ্জলি দিই, মা কালীর কাছে সাষ্টাঙ্গে প্রণাম করি। তবু আমি স্বীকার করি যে আপনি যে নমাজ পড়েন আপনার সেই নমাজ পড়বার অধিকার আছে, আমি যে মূর্তি পূজা করি আমার যে সেটা করার অধিকার আছে। আপনি কি সেটা স্বীকার করেন? এটা একেবারে পরিষ্কার করে বলুন, পরিষ্কার করে সৎভাবে উত্তর দিন। সিদ্দিকুল্লাহ চৌধুরী এর উত্তরে দাঁত বার করে হাসলেন, কোনো উত্তর দিলেন না। অর্থাৎ বুঝতেই পারছো যে ওরা স্বীকার করেন না যে হিন্দুদের বেঁচে থাকার কোনো অধিকার আছে, ওরা স্বীকার করেন না যে হিন্দুদের হিন্দু হিসেবে মাথা উঁচু করে থাকবার কোনো অধিকার আছে। সেইটাই সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথাবার্তায় পরিস্ফুট হয়ে গেছে। বিস্ফোরক দাবি করছে বিজেপি, এবং রাজ্য বিধানসভার ভেতরেই নাকি খুন হতে পারেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, এমন দাবি করছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। বিধানসভাটা এখন আস্তে আস্তে একটা মেচো বাজার হয়ে দাঁড়াচ্ছে। এই বিধানসভাটাকে নিয়ন্ত্রণ করার অধিকার বা নিয়ন্ত্রণ করার দায়িত্ব স্পিকারের। স্পিকার সেটা করতে পারছেন কি না সেটা সেটাও কি খুলে বলতে হবে? স্যার মানে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে রাজনীতির মূল উপজীব্য হচ্ছে রুটি কাপড়া মাকান, যে কোনো মানুষের ক্ষেত্রেই মানে এটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাই রাজনীতির মূল ভিত্তি। সেখানে দাঁড়িয়ে এখন শুধুমাত্র ধর্ম এবং হিন্দু মুসলমান বৈরিতা এটাই রাজনীতি হয়ে উঠেছে। মানে ধর্মই কি এখন রাজনীতিকে চালনা করছে, নাকি রাজনীতিটাই ধর্ম নিয়ে হয়ে পড়েছে? কে বলেছে রুটি কাপড়া মাকান শুধু শুধু একমাত্র রাজনীতির উপজীব্য? কে বলেছে এটা? যে কোনো রাজনীতিতে, যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে অনেক জিনিস থাকে, তার মধ্যে রুটি কাপড়া মাকান যেমনি থাকে তেমনি ধর্মও থাকে। এই ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল, সেটা ভুলে গেলে চলবে। সেই ভারত ভাগ কারা চেয়েছিল? হিন্দুরা তো চায়নি, খ্রিস্টানরা চায়নি, পার্সিরা চায়নি, চেয়েছিল মুসলমানরা, সেটা ভুলে গেলে চলবে। অতএব ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল। বর্তমান যে ভারত আছে সেটা ধর্মের ভিত্তিতে সৃষ্টি হয়েছে। ধর্মের ভিত্তিতে একটা অংশ মুসলমান প্রধান সেটা পাকিস্তান হয়ে গেছিল, অমুসলমান প্রধানটা ভারত হয়েছিল। সেই ভারতের মধ্যে আবার বাংলাটা ভাগ হয়েছিল, বাংলায় মুসলমান প্রধানটা পূর্ব পাকিস্তান হয়েছিল, এখন বাংলাদেশ, আর অন্যটা পশ্চিমবঙ্গ হয়ে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। তো এই জিনিসটা তো ভারতের একেবারে ভিত্তিপ্রস্তর, ধর্মটা তো ভারতের, বর্তমান ভারতের ভিত্তিপ্রস্তর। এছাড়াও কথা আছে, স্বামী বিবেকানন্দ 7 বছর ধরে খালি পায়ে একটা কমণ্ডলু আর গায়ের একটা গেরুয়া কাপড় সম্বল করে সারা ভারতে পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন আর মানুষের মন বুঝতে চেষ্টা করেছেন, এবং তারপরে বলেছেন যে এই ভারতে যাকে যদি কিছু বুঝতে হয় তাহলে ধর্মের মাধ্যমেই বুঝতে হবে। ধর্ম ছাড়া ভারতবাসী কিছুই বুঝতে পারে না, সবই ধর্মের মধ্যে দিয়ে বুঝতে হবে। আর সব উড়িয়ে দেওয়া হলো এক কথায় রুটি কাপড়া মাকান। ধর্মের কোনো গুরুত্ব নেই, 100 বার গুরুত্ব আছে, 1000 বার গুরুত্ব আছে। তাহলে কি স্যার বাংলায় হিন্দুদের থেকে মুসলিমরা অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন? 100 বার রাজনৈতিকভাবে সচেতন, এটা বলার অপেক্ষা রাখে নাকি? তা না হলে মুসলিমদের তো তোয়াজ করে কেন? মুসলিমরা সবাই ওরা শুক্রবারের নমাজের পরে
খুতবা দেওয়া হয়, সেই খুতবা অনুযায়ী তারা একজোট হয়ে ভোট দেয়। এই জিনিসটা তো সত্য, এবং এর মধ্যে দোষেরও কিছু নেই। মুসলিমরা নিজেদের স্বার্থ দেখছে, কিন্তু হিন্দুরা নিজেদের স্বার্থ দেখে না। হিন্দুরা 24 ঘন্টা প্রেমে ভাসতে থাকে। তার কারণ মোহনদাস গান্ধী বলে গিয়েছে, জওহরলাল নেহরু বলে গিয়েছে, বামপন্থীরা বলে গিয়েছে যে 24 ঘন্টা প্রেমে ভাসবে, কে কি করছে তোমার দেখার দরকার নেই, সকলের প্রতি প্রেম বিতরণ করে যাবে। তারই ফলে হিন্দুদের আজকে এই অবস্থা। মুসলমানদের কোনো দোষ নেই, তারা নিজেদের সামগ্রিক স্বার্থ দেখেছে। দাঁড়িয়ে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম না করেই দাবি করলেন যে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার চেষ্টা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলবেন? এর মধ্যে দোষের কি আছে? আমি একটা দলের একেবারে মাথায় আছি, বিরোধী দলনেতা, আমি রাজ্য সভাপতি হওয়ার চেষ্টা করছি, তার মধ্যে দোষের কি আছে? এ তো চুরি করছি না, আমি তো ডাকাতি করছি না, আমি তো পয়সা খেয়ে লোককে চাকরি, যারা খালি ফাঁকা খাতা দিয়েছে তাদের চাকরি পাইয়ে দিচ্ছি না। আমি তো কালীঘাটের কাকু আর কি নামগুলো, চোরগুলোর নামগুলো আমি ভুলে যাই, তাদের মতো তো কিছু চোর পুষছি না আমি। মুখ্যমন্ত্রী বলছেন যে হিন্দু ধর্ম আপনারা বাইরে থেকে আমদানি করেছেন তা কোনো বেদে নেই। তা কোনো বেদে নেই? হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো কুচযুগ ভূত পর্যন্ত হিন্দু শাস্ত্রের জ্ঞান। কোন বেদে আছে? কটা বেদ উনি পড়েছেন? উনি বলুন তো, কটায় যে 4টে বেদ আছে, বেদের মধ্যে কতগুলো অংশ আছে সেটা বলুন না। উনি বেদ নিয়ে বেদ উদ্ধৃত করে এত কথা বলছেন, বলুন না। এক একটা বেদে বা বিভিন্ন বেদের মধ্যে কতগুলো অংশ আছে, সেই অংশগুলোতে কি আছে বলুন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রোজার মাসকে বেছে নিয়ে যে মুসলমানদের আঘাত করার জন্য সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকুন, সর্বধর্ম সমন্বয় জিন্দাবাদ। পাল্টা বলতে উঠে তৃণমূলকে একহাত নিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার প্রশ্ন, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ বা হুমায়ুন কবির প্রতিদিন হিন্দুদের আক্রমণ করে চলেছেন, তাদের বেলায় কি হবে? ঠিকই বলেছে, ঠিকই বলেছে মমতা ব্যানার্জি। যে এদের মুসলমানদের বড়া হয়ে দিচ্ছেন, সেটা তো নতুন কিছু নয়, তার মধ্যে দোষের কিছু নেই। দোষের যেটা, সেটা হলো হিন্দু এবং মুসলিমদের আলাদা আলাদা চোখে দেখছেন। হিন্দুরা ও যা হয় একটা কিছু টুপটাপ দিলে, ওই 500 টাকা বা 1000 টাকা লক্ষ্মীর ভাতা দিলেই, লক্ষ্মীর ভান্ডার দিলেই চলে যাবে। হিন্দুরা তো অল্পতেই তুষ্ট, আর তাদের ভুলিয়েও দেওয়া যায় উল্টো পাল্টা করে। মুসলমানরা বড় কঠিন ঠাই, অতএব তাদেরকে তোয়াজ করতে হবে, তাদেরকে এই সুবিধা দিতে হবে, সেই সুবিধা দিতে হবে। ওদের তাই করছেন। শুক্রবার বিশেষ দিন, দোল উৎসব তাড়াতাড়ি শেষ করতে হবে, পুলিশ নাকি এমন ভাবেই সতর্ক করেছে, অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। যদি করে থাকে অত্যন্ত গর্হিত কাজ করেছে। কেন দোল উৎসব তাড়াতাড়ি শেষ করতে হবে? কেন? বিশেষ দিন যারা নমাজ পড়ছেন তারা পড়ুন, শুক্রবারের যারা নমাজ পড়ছেন তারা পড়ুন না, তাদেরকে বাধা দিয়েছে। কিন্তু দোল উৎসব কেন তাড়াতাড়ি শেষ করতে হবে? ভবানীপুরে মমতাকে হারাবার চ্যালেঞ্জ নিলেন শুভেন্দু অধিকারী। আপনার কি মনে হয় চ্যালেঞ্জ তিনি? নিঃসন্দেহে মমতা হেরে যাবেন। ভবানীপুরে দাঁড়ালে মমতা, নন্দীগ্রামের মতন জায়গায় যেখানে মমতা হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেখানে ভবানীপুরে যদি মমতা এসে দাঁড়ান, তাহলে উচ্চ মধ্যবিত্ত পাড়ায় সেখানে মমতা নিঃসন্দেহে হেরে যাবেন। একটা শেষ প্রশ্ন করবো স্যার, যে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি একটা হাস্যকর দাবি করেছেন। তিনি বলছেন যে রাজভবন নাকি ওয়াকফ সম্পত্তি। রাজভবন আমি যেখানে বসে আছি এটাই তো ওয়াকফ সম্পত্তি নয় কেন? সবই ওয়াকফ সম্পত্তি নয় কেন? দিল্লির রাষ্ট্রপতি ভবন ওয়াকফ সম্পত্তি নয় কেন? এই জন্যই ওয়াকফ আইনটা দরকার, যাতে এই সমস্ত কাঠমোল্লারা আজগুবি দাবি না করতে পারে। এই কাঠমোল্লাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য এই ওয়াকফ আইনটা দরকার। এই ওয়াকফ আইনটা এখন সংসদে বিবেচনাধীন আছে, এটা যত তাড়াতাড়ি পাস হয় ততই ভালো।